दिन দেখিয়েছি কোনো সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় তার প্রত্যেকটা সাবসিকোয়েন্স কনভার্জেন্ট হবে এবং তাদের লিমিট সেম হবে। তার মানে আমরা সিকোয়েন্সের দিক থেকে যদি ভিউ করি, সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় সাবসিকোয়েন্স কনভার্জেন্ট হবেই, এটা নিয়ে আর কোনো প্রবলেম নেই। প্রশ্ন হচ্ছে সাবসিকোয়েন্সের দিক থেকে যদি ভিউ করি তাহলে ঘটনাটা কি ঘটবে? সাবসিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় তাহলে কি সিকোয়েন্স কনভার্জেন্ট হবে? এই জায়গাটা কি হবে? সাবসিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় সিকোয়েন্স কি কনভার্জেন্ট হবে? এই জায়গাটা তাহলে কি হবে? এটার উপরে ভ্যারাইটিস টাইপের থিওরি, ভ্যারাইটিস টাইপের ফ্যাক্ট আছে যেগুলোকে আমাদেরকে কিন্তু আস্তে আস্তে শিখতে হবে। সাবসিকোয়েন্স কনভার্জেন্ট হলে সিকোয়েন্স কিছু কিছু ক্ষেত্রে কনভার্জেন্ট হতে পারে। আর যদি দেখা যায় একটা সিকোয়েন্সের দুটো সাবসিকোয়েন্স দুটো ডিফারেন্ট লিমিটে কনভার্জ করছে, তাহলে সেক্ষেত্রে সিকোয়েন্সের কনভার্জেন্ট হওয়ার কোনো প্রশ্নই নেই। তাহলে এবার একটা প্রশ্ন আসতে পারে, তাহলে যদি একটা সিকোয়েন্সের দুটো সাবসিকোয়েন্স সেম লিমিটে কনভার্জ করে তাহলে কি সিকোয়েন্স কনভার্জেন্ট হবে? না, সেটা বলা যায় না। বাট সেটা কখন বলা যায় আবার কখন বলা যায় না, আমরা সেটাকেই শিখব। আমি বলতে চাইছি কোনো সিকোয়েন্স এক্সএন দেখা যাচ্ছে কনভার্জেন্ট, কোনো সিকোয়েন্স এক্সএন দেখা যাচ্ছে কনভার্জেন্ট, কোনো সিকোয়েন্স এক্সএন দেখা যাচ্ছে কনভার্জেন্ট, তাহলে তার প্রত্যেকটা সাবসিকোয়েন্স কিন্তু কনভার্জেন্ট হবে এবং তাদের লিমিটিং ভ্যালু একই হবে। আমি উল্টোটা বলতে চাইছি যে কোনো সিকোয়েন্সের দেখা যাচ্ছে দুটো সাবসিকোয়েন্স, একটা এক্সএন কে আর একটা এক্সএন আর, দেখা যাচ্ছে কনভার্জেন্ট নয়, একজন এদের মধ্যে ডাইভার্জেন্ট, তাহলে কিন্তু সিকোয়েন্স কনভার্জেন্ট হবে না, এটুকু আমরা বলতে পারি। দেখা যাচ্ছে এই দুটো সিকোয়েন্স দুটো ডিফারেন্ট লিমিটে কনভার্জ করে, আমি এটা আগের দিনই বলেছি, একজন L1 একজন L2, তাহলে কিন্তু আমি সিকোয়েন্স কনভার্জেন্ট নয় ক্লিয়ারলি বলে দিতে পারবো। এবার দেখা যাচ্ছে এই দুটো সিকোয়েন্স একই লিমিটে কনভার্জ করে L, তাহলে কি সিকোয়েন্সটার লিমিট L হবে? সেটা হতেও পারে নাও হতে পারে। কখন হবে কখন হবে না আমি সেটা এবার দেখব। এটা দেখতে গেলে মনে রাখবে অর্ডার ভিত্তিক বিষয়টাকে কিন্তু দেখতে হবে। অর্ডার ভিত্তিক, অর্ডার ভিত্তিক কেন বলছি? টু অর্ডার, সিকোয়েন্সের ওয়ান অর্ডার বলে কিছু হয় না। x1 দিয়ে কোনো সিকোয়েন্স আলাদাভাবে তৈরি করা যায় না, ওটা একটা টার্ম হয়ে যায়। বাট x2n টু অর্ডারের একটা সিকোয়েন্স, x2n - 1 বা x2n + 1 দুটো হিসাব করে দেখতে গেলে সেই একই। x2n + 1 সিকোয়েন্সের টার্মটা স্টার্ট হয় x3 থেকে, x2n - 1 সিকোয়েন্সের টার্মটা স্টার্ট হয় x1 থেকে, এটাই ডিফারেন্স, বাট দুটোই অর্ডার সিকোয়েন্স। যদি দেখা যায় xn এর দুটো টু অর্ডারের সিকোয়েন্স, কারণ টু অর্ডারের সিকোয়েন্স দুটোই হয়, 2n আর 2n + 1 বা 2n - 1, 2n + 1 বা -1 কে সেই অর্থে আলাদাভাবে কিছু ধরা হয় না, ঠিক আছে, আলাদাভাবে সেই অর্থে কিছু ধরা হয় না। তো যদি দেখা যায় এদের দুজনের লিমিটিং ভ্যালু এক সেম, এও যে লিমিটে কনভার্জ করে এও সেই লিমিটে কনভার্জ করে, এদের মধ্যে যে কোনো একটা 2n + 1 বা 2n - 1, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু xn কনভার্জ করবে এবং তার লিমিট সেম হবে। যদি দেখা যায় xn সিকোয়েন্সে 3 অর্ডারের সাবসিকোয়েন্স তিনটা হবে, 3 অর্ডারের সাবসিকোয়েন্স x3n + 1 x3n + 2,
x3n plus 1 এটা নিয়ারলি ইকুইভ্যালেন্ট টু x3n minus 1, x3n plus 2 এটা নিয়ারলি ইকুইভ্যালেন্ট টু x3n minus 2। যদি দেখা যায় x3n plus 1 এবং x3n plus 2 সেম লিমিটে কনভার্জ করছে, তাহলে আমরা বলবো xn এর লিমিট সেটাই হবে। অথবা যদি দেখা যায় x3n minus 1 এবং x3n minus 2 সেম লিমিটে কনভার্জ করছে, তাহলেও আমরা বলবো xn এর লিমিটও সেম হবে। তার মানে কি বলতে চাইছি? যেটা বলতে চাইছি সেটা খুব ক্লিয়ার। আমি xn এর 2 অর্ডারের দুটো সাবসিকোয়েন্সই পাবো। একটা হচ্ছে x2n, দেখো ইভেন্ট ইন্ডিসেস গুলোকে নিয়ে বা ইভেন্ট সাফিক্স গুলোকে নিয়ে তৈরি হয়েছে, আর একটা x2n minus 1 বা 2n plus 1। এই 2n minus 1 2n plus 1 এর মধ্যে টার্মের একটা দুটো ডিফারেন্স আছে, বাট এটাকে আলাদা চোখে দেখার কিছু নেই। n এর জায়গায় এখানে 1 বসাও, এই সিকোয়েন্সের প্রথম টার্মটা হবে দেখো x1, n এর জায়গায় 2 বসাও, এই সিকোয়েন্সের দ্বিতীয় টার্ম হবে x3, তৃতীয় টার্ম হবে x5, ডট 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 চলতে থাকবে। যদি তুমি এটাকে x2n plus 1 ধরতে, তাহলে n এর জায়গায় 1 বসাও, প্রথম টার্মটা হবে x3, প্রথম টার্মটা হবে x3, n এর জায়গায় 2 বসাও, দ্বিতীয় টার্মটা হবে x5, এইভাবে টার্মগুলো চলতে থাকবে। তাহলে একটা টার্মের ডিফারেন্স আছে। লিমিটিং কনসেপ্টে গেলে তো আর একটা টার্মের জন্য লিমিটের সেই অর্থে কোনো পরিবর্তন আসে না, কারণ সেই নেবারহুডের বাইরে সিকোয়েন্সের ফাইনাইট টার্ম থাকবে, তাতে একটা দুটো এক্সট্রা থাকলে কিছু যায় আসে না, সেটুকুর জন্য কিছু যায় আসে না। ওকে, তার জন্য x2n minus 1 বা x2n plus 1 কে আলাদা চোখে দেখার কোনো যুক্তি নেই। যদি দেখা যায় কোনো একটা সিকোয়েন্স xn এর ক্ষেত্রে x2n এবং x2n minus 1 সেম লিমিটে কনভার্জ করছে, তাহলে আমরা বলবো xn এর লিমিটও এক্সিস্ট করে এবং ওদের লিমিটটাই xn এর লিমিট। বা x2n 2n plus 1 এর ক্ষেত্রেও ঘটনাটা ঠিক। ঠিক তেমনি 3 অর্ডারের ক্ষেত্রে তুমি x3n plus 1 x3n plus 2 যদি সেম লিমিটে কনভার্জ করে, তাহলে xn এর লিমিটিং ভ্যালু সেম হবে এবং ওদের তিনজনের যেটা লিমিট সেটাই xn এর লিমিট। 3n plus 1 এর পরিবর্তে 3n minus 1 করলে অসুবিধা নেই, 3n plus 2 এর পরিবর্তে 3n minus 2 করলেও কোনো অসুবিধা নেই। ওকে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। 4 এর ক্ষেত্রে x4n plus 1 x4n plus 2 x4n plus 3 যদি সেম লিমিটে কনভার্জ করে, xn ও সেম লিমিটে কনভার্জ করবে, xn ও সেম লিমিটে কনভার্জ করবে। 5n এর ক্ষেত্রে 5n plus 1 5n plus 2 5n plus 3 5n plus 4 যদি সেম লিমিটে কনভার্জ করে, সিকোয়েন্সও সেম লিমিটে কনভার্জ করবে, এটা মনে রাখবে। এবার তুমি 5n plus 1 কে 5n minus 1 দিয়ে ট্রিট করতে পারো, কোনো অসুবিধা নেই, তাতে কোনো অসুবিধা নেই, তুমি সেটা ট্রিট করতেই পারো। 5n plus 1 কে 5n minus 1 দিয়ে ট্রিট করলে খুব একটা কোনো অসুবিধা কিছু হবে না। তাহলে একটা সিকোয়েন্স যদি কনভার্জ করে, সাবসিকোয়েন্স কনভার্জ করবে, বাট সাবসিকোয়েন্স কনভার্জ করলে সিকোয়েন্স কনভার্জ করবে কি করবে না, এটা কিন্তু তার মানে অনেকটা চিন্তা ভাবনার বিষয় আছে। দেখা যাচ্ছে x3n 3n plus 1 একই লিমিটে কনভার্জ করলো, বাট x3n plus 2 করলো না, তাহলে সিকোয়েন্স কিন্তু কনভার্জেন্ট নয়। বাট একটা সিকোয়েন্স কনভার্জেন্ট নয়, এটা কিন্তু সাবসিকোয়েন্স থেকে আবার সহজে দেখানো যায়। যদি তুমি কোনো সিকোয়েন্সের দুটো সাবসিকোয়েন্স দেখাতে পারো যারা দুটো ডিফারেন্ট লিমিটে কনভার্জ করে, তার মানে অটোমেটিক্যালি সিকোয়েন্সটা কনভার্জ করে না, এটা মনে রাখবে। সিকোয়েন্স কনভার্জেন্ট, সাবসিকোয়েন্স কনভার্জেন্ট হ্যাভিং সেম লিমিট। সাবসিকোয়েন্সের দুটো ডিফারেন্ট লিমিট, সিকোয়েন্স কনভার্জেন্ট নয়, সহজে বলতে পারবে। বাট সাবসিকোয়েন্স কনভার্জেন্ট হলে সিকোয়েন্স কনভার্জেন্ট হবে কিনা, এটা যথেষ্ট চিন্তা ভাবনা করে তোমাদেরকে বলতে হবে। একটা চোখের সামনে এক্সাম্পল, প্রুভ দ্যাট সিকোয়েন্স -1 to the power n is not convergent। আমরা যখন প্রথম
every convergent sequence is bounded but every bounded sequence may not be convergent example দি তখন এই এক্সাম্পলটা করিয়েছিলাম যে এই সিকোয়েন্সটা কনভার্জেন্ট নয়, এই সিকোয়েন্সটা কনভার্জেন্ট নয়। তখন একটা আলাদা মেথডে প্রমাণ করিয়েছিলাম, দেখবে লিমিটিং ভ্যালু ধরে নিয়েছিলাম, ইপসাইলনের উপরে বেস করে প্রমাণটা করিয়েছিলাম। এবার এই প্রমাণটা অনেক সহজ হয়ে যাবে তোমাদের কাছে। আমি ধরে নিচ্ছি সিকোয়েন্সটা xn, তাহলে xn কত, n এর টার্ম কত, -1 টু দি পাওয়ার n ফর অল n। অবভিয়াসলি আমি যদি এর দুটো সাবসিকোয়েন্স দেখাতে পারি যারা দুটো ডিফারেন্ট লিমিটে কনভার্জ করে, তার মানে অটোমেটিক্যালি এটা আর কনভার্জেন্ট হবে না। আমি x2n নিলাম, -1 টু দি পাওয়ার 2n, -1 টু দি পাওয়ার 2n, -1 স্কোয়ার দ্যাট ইজ 1, তাহলে x2n 1 ফর অল n, সমস্ত n এর জন্য x2n কিন্তু 1, তার মানে x2 এর ভ্যালু 1, x4 এর ভ্যালু 1, তুমি n এর জায়গায় ভ্যালুগুলো পরপর বসাতে থাকো, x6 এর ভ্যালু 1, x8 এর ভ্যালু 1, তার মানে এটা একটা কনস্ট্যান্ট সিকোয়েন্স। আর আমরা জানি কনস্ট্যান্ট সিকোয়েন্স তার গ্যাদারিং পয়েন্টে কনভার্জ করবে, তার মানে সিকোয়েন্স x2n ইজ এ কনস্ট্যান্ট সিকোয়েন্স, গ্যাদারিং পয়েন্ট যেহেতু 1, সো কনভার্জিং টু 1। x2n plus 1 -1 to the power 2n plus 1, that is -1 to the power odd quantity -1 for all n। x2n plus 1 নিয়েছি, তার মানে স্টার্টিং টার্মটা x3 হবে, এর আগেই বললাম, x3 -1, x5 -1, তার মানে x2n plus 1 বা 2n -1 লিখলেও কোনো প্রবলেম ছিল না, কিন্তু একটা কনস্ট্যান্ট সিকোয়েন্স কনভার্জিং টু -1, তার মানে xn এর দুটো সাবসিকোয়েন্স তুমি পাচ্ছ যারা দুটো ডিফারেন্ট লিমিটে কনভার্জ করছে। সো xn হ্যাজ টু সাবসিকোয়েন্স কনভার্জিং টু টু ডিফারেন্ট লিমিট, এটা এনশিওর করে xn ইজ নট কনভার্জেন্ট। দেখো এবার প্রমাণটা কিন্তু অনেক সহজে করে দেওয়া গেল, তখন ইপসাইলন দিয়ে প্রমাণটা কিন্তু বেশ জটিল ছিল।